এমনিতেই তো জালের জালে একেবারে জড়িয়ে আছি আমরা। জাল ডাক্তারবাবু, জাল ওষুধ, এখন জাল নোট। আমি বিশ্বপ্রিয় বাবুর কাছে আসবো। কিন্তু 8ই নভেম্বর তো অন্য কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী বললেন, কি বললেন? কালো টাকা উদ্ধার হবে, সন্ত্রাস বন্ধ হবে, জাল টাকায় দেশ ভরে গেছে। এবং এই 2000 টাকার পরেই শোনা গেল যে সিকিউরিটি ফিচার্স যেগুলো, সেগুলো এত জোরদার হবে যে এর জাল করা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন কাজ। আজকে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যে চার্জশিটটা দিল সেটা হচ্ছে 6ই মার্চ 2017-র ঘটনা। 3,90,000 টাকা, অর্থাৎ ডিমনিটাইজেশন ঘোষণার 4 মাসের মধ্যে সবকটা নতুন 2000 টাকা, এবং তার এত নিখুঁত নকল যে হাতে নিয়ে বোঝার প্রায় কোনো উপায় নেই। কি বলবেন? ব্যর্থতা তো সরকারের। সরকারের ব্যর্থতা আমি স্বীকার করছি না, প্রথম কথা সুমনবাবু। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে জাল নোটটা বাংলাতে, এটা বিশেষ করে মালদা, আমি মালদারই ছেলে, এবং জাল নোটের কারবার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক আমি দেবো। 2010-এ জাল নোট ওই এলাকায় 24% জাল নোট, আরবিআইয়ের তথ্য অনুযায়ী। 2011-তে 28%, 2012-তে গিয়ে 46.24%, 2013-তে 46%। আমি বলি, বলুন। তো এইভাবে জাল নোটের গ্র্যাপ ওঠানামা ছিল। এবং সবচেয়ে বড় কথা, কালিয়াচকে না বিশ্বপ্রিয়, এইখানে আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে কেউ অস্বীকার করবেন না, আপনি সঠিক ফিগার দিয়েছেন। সেই জন্যই তো বিমুদ্রাকরণ, সেই জন্য বিমুদ্রাকরণ আমি বলছি তো, আমারটা শেষ করতে দিন। বিমুদ্রাকরণের ফলে জাল নোট ধরা পড়েছে, কিন্তু যে পরিমাণে হতো আগে, ওখানে ইন্ডাস্ট্রি ছিল, নোট ছাপানোর কারখানা ছিল। ডিমনিটাইজেশনের পর সেগুলো বন্ধ হয়েছে। এবার বন্ধ হয়েছে, এখন যেটা আসছে বাংলাদেশ থেকে প্যাকেট হয়ে এপারে আসছে। আগে ওখানে ইন্ডাস্ট্রি ছিল, নোট ছাপানোর কারখানা ছিল। ডিমনিটাইজেশনের পর সেগুলো বন্ধ হয়েছে। এবার বন্ধ হয়েছে, এখন যেটা আসছে বাংলাদেশ থেকে প্যাকেট হয়ে এপারে আসছে। এবং তখনও বাংলাদেশ থেকে আসতে, আমি আর্কাইভে গিয়ে বিশ্বপ্রিয় বাবু, আমি একদম আপনাকে ছবি দেখাতে পারি। এই বিএসএফ প্রেস কনফারেন্স করছে, রাজ্য সরকার প্রেস কনফারেন্স করছে, যে রাজ্য পুলিশ যে এই মালদায় জাল নোট ধরা পড়েছে, সেটা হচ্ছে pre-2014, তাতে কোনো অসুবিধা নেই। আমি ছবিটা পাল্টালো কোথায়? আমার সিম্পল প্রশ্ন। ছবিটা পাল্টানোর চেষ্টা হয়েছে, যেটা চেষ্টাটা ব্যর্থ হয়েছে। সেটা হতে পারে, কারণ টেকনোলজি যেমন আমার দেশেও আছে, টেকনোলজি তাদের দেশেও আছে। এবং সবচেয়ে বড় কথা, আজকে মজা হচ্ছে মালদা এবং বাংলা মালদার এই করিডোর, এই জায়গা দিয়ে এটা সবচেয়ে বেশি। আমি এই করিডোরের পাটে আসবো। আমাদের কোনো স্টেটে কিন্তু এই করিডোরটা হচ্ছে না, প্রতিনিধিও পাঠিয়েছিলাম। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, চিফ ইলেকশন কমিশনার, মনে থাকবে নাসিম জাইদি, 2016 সালে এলেন ফুল বেঞ্চ নিয়ে, এখানে এসে থাকলেন। সমস্ত জেলার এসপি, ডিএম, সিনিয়র সমস্ত আমলা, ডিজি, চিফ সেক্রেটারি, দফায় দফায় বৈঠক হলো। কি বলেছিলেন? মালদার তৎকালীন এসপি আর ডিএমকে তুলে দাঁড় করিয়ে বলেছিলেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রে সব থেকে বড় বাধা মালদার ক্ষেত্রে হচ্ছে জাল নোট। আমি বলছি যে বিএসএফ এর নিঃসন্দেহে দায় আছে, সেই প্রশ্নেও আমি যাব, কিন্তু যখন সীমান্ত পার হচ্ছে, গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে, সেখান থেকে গোটা দেশে, তো রাজ্য আইবি আছে, রাজ্য পুলিশ আছে, তাদেরও তো দায় বর্তায়। সুমন, একটা কথা আমার এখানে বলা উচিত বলে মনে হয়, প্রশ্নটা করলে সে ঠিক কথা, একদম সঠিক প্রশ্ন করেছে। তার আগে একটা কথা আমার বলা উচিত। এই জন্যই বললেন না যে প্রধানমন্ত্রী দেশের কেউ টম ডিক হ্যারি নন। উক্তিটি করেছিলেন প্রধানমন্ত্রী যে ভারতবর্ষে বিমুদ্রাকরণ হয়েছিল মূলত 3টি ভিত্তির উপর। আমি দ্রুত একবার কি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেখাবো আপনাদের। মাওবাদীদের কোমর ভাঙা, জাল নোট বন্ধ, সন্ত্রাসবাদ খতম। 500,000-এর নোট বাতিলের নেপথ্যে নরেন্দ্র মোদীর অন্যতম 3টি কারণ ছিল এইগুলি। প্রথম লক্ষ্য অবশ্যই ছিল কালো টাকার রমরমা বন্ধ করা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কোটি কোটি দেশবাসী এটিএম, ব্যাংকের বাইরে লাইনেও দাঁড়িয়েছিলেন। কিন্তু নোট বাতিল করে এই উদ্দেশ্যগুলো কি পূরণ হয়েছে? First they said it will put an end to black money. Now all the money that was spent in the Uttar Pradesh election, the Punjab election, was it white money or black money?
So black money gets generated again and again despite demonetization. इन आतंकियों को पैसा कहां से मुहैया होता है? सीमा पार के हमारे शत्रु जाली नोटों के जरिए, नकली नोटों के जरिए अपना धंधा भारत में चलाते हैं। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণার ঠিক 14 দিনের মাথায় 22 নভেম্বর উত্তর কাশ্মীরের বান্দিপোরায় দুই মৃত জঙ্গির কাছ থেকে দুটি নতুন 2000 টাকার উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তারপর থেকে অসংখ্যবার কাশ্মীরে জঙ্গি হানাও ঘটেছে। অনেকে বলছেন একটা বিষয় স্পষ্ট, নোট বাতিল করে সন্ত্রাসবাদীদের অর্থের উৎস বন্ধ করা যায়নি। কিন্তু নোট বাতিল করে আদৌ মাওবাদীদের কোমর ভাঙা গিয়েছে কি? উল্টে এই মাওবাদীরাই তো কয়েকদিন আগে সুকমায় 25 জন বীর সিআরপিএফ জওয়ানকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, তাহলে নোট বাতিল করে মোদি করলেনটা কি? তিনটেতেই তিনি ডাহা ফেল। অঞ্চ জঙ্গি আন্দোলন আরও বেড়েছে, জঙ্গিরা আরও সক্রিয় হয়েছে। দেখা যাচ্ছে জঙ্গি অ্যাক্টিভিটিও বন্ধ হয়নি, মাওবাদী অ্যাক্টিভিটিও বন্ধ হয়নি। Corruption which used to take place in old currency is now taking place in new currency. New 2000 rupee note. Somebody has already made fake currency of 2000 rupee notes. পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মাওবাদীরা তো শুধুমাত্র জাল টাকা বা এই ক্যাশ টাকার উপর নির্ভরশীল তা নয়, মাওবাদীদের প্রতি তাদের এই হিংসাত্মক আচরণের প্রতি তথাকথিত বুদ্ধিজীবীরা যতদিন প্রচ্ছন্ন সমর্থন দেবেন এবং এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে যতদিন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না, ততদিন মাওবাদীদের হামলা ভারতবর্ষে চলবে বলে আমাদের আশঙ্কা। পাকিস্তান থেকে যে টাকা আছে সেই টাকারও ব্যবহার হচ্ছে কাশ্মীরের এই সন্ত্রাসবাদী কাজে। जाली नोटों का जाल देश को तबाह कर रहा है। दूसरी ओर भ्रष्टाचार और काले धन की चुनौती देश के सामने बनी हुई। কিন্তু জাল নোটের রমরমা যে বন্ধ করা যায়নি তার প্রমাণ তো মাঝে মধ্যেই মিলছে। নতুন 2000 টাকার নোটও বহুদিন ধরেই জাল হতে শুরু করেছে, কখনো কখনো তা ধরাও পড়েছে। জাল নোট এখনো রোজ ধরা পড়ছে, সন্ত্রাসী কাজের কোনো কমতিও হচ্ছে না, সন্ত্রাসী অর্থ কিছু ধরাও পড়েনি। কত ভয়াবহ কাণ্ড ঘটেছে যে যত নোট প্রিন্টিং হয়েছে সেই সংখ্যার থেকে বেশি নোট রিজার্ভ ব্যাংকে এবং বিভিন্ন ব্যাংকে টাকা জমা পড়েছে। তার মানে জাল নোট ব্যাংকে ঢুকে গেছে। বিজেপি অবশ্য এই প্রশ্নে পাল্টা তৃণমূল সরকারকে নিশানা করেছে। পশ্চিমবঙ্গের মধ্যেও জাল টাকা তৈরি হচ্ছে। রাজ্য সরকার এই জাল টাকা উদ্ধারে ব্যর্থ শুধু নয়, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জাল টাকা পাওয়া যাচ্ছে। নোট বাতিলের পরও যেভাবে জাল নোটের কারবার চলছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। জাল নোট থাকলে তো সেটা থ্রেট তো বটেই অর্থনীতির ক্ষেত্রে, সেটা তো সাধারণ মানুষের পক্ষে এটা একটা খুবই দুশ্চিন্তার কথা। যদিও বিজেপি তথা মোদী সরকারের দাবি নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ, যা ভারতকে কয়েক কদম এগিয়ে দিয়েছে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। রাহুল, রাজ্যের ক্ষেত্রে যেমন সীমান্তে বিএসএফ এর দায়িত্ব আছে, রাজ্যের মধ্যে কিন্তু রাজ্য পুলিশের দায়িত্ব। না, আমি যেটা বলতে চাই, আমি কথায় আসছি, এই যে প্রতি মুহূর্তে ন্যারেটিভ চেঞ্জ করা, না গোল পোস্টটা চেঞ্জ করা, প্রথম থেকে প্রধানমন্ত্রী আরম্ভ করলেন একটা বলে, আলটিমেটলি মানুষকে প্রতিশ্রুতি দিলেন একটা কথা বলে, আজকে অব্দি জানলাম না কত কালো টাকা ধরা পড়লো, কত সন্ত্রাসের জন্য টাকা কালো হলো, কত ব্যাংকে গেল, কত বাইরে এলো। অথচ এই সরল সিধে ভারতবর্ষের অর্থনৈতিক অজ্ঞতার সুযোগ নিয়ে মোদিজি যেভাবে তার স্বৈরাচারিতা প্রমাণ করেছেন, এটা খুব আমি বলবো এটা দৃষ্টান্তমূলক, দুর্ভাগ্যের দৃষ্টান্তমূলক। দ্বিতীয়ত, আজকে এটা জানার অধিকার ভারতবাসীর আছে। 50 দিন পর আচ্ছা দিন আসছে, সেটা কি আজ অব্দি জানা গেল না। কোথায় গেল কালো টাকা, কত জানতে পারলাম না, কোথায় গেছে ভারতবাসীর কোনো কাছে কোনো উত্তর নেই। আজকে যে কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্যে কালো টাকা ঢোকার দায় পুলিশ প্রশাসনের উপর তো পড়ে। রাহুল, এটা করবে কে? আজকে বাংলাদেশ থেকে যে ঢুকছে সুমন, সেখানে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কার যে কত কালো টাকা ঢুকছে, এটা সম্পূর্ণ বিএসএফ নির্ভরশীল। রাজ্য পুলিশের কাছে খবরটা আসবে কোত্থেকে? সোর্স তো তাদের জানা। তারা যদি গরু পাচার নিয়ে ব্যস্ত থাকে, তারা যদি আজকে অন্য কোনো ঘটনা নিয়ে ব্যস্ত থাকে, কি করে জানবেন? গরুর আধার কার্ড করা অনেক বেশি জরুরি কেন্দ্রীয় সরকারের কাছে, তার থেকে গবাদি পশুকে। রাহুল ডচ করে পলিটিক্যাল লাইনের ধরে দিয়েছে। আমি
সমিতদার কাছে যাবো। সমিতদা, আপনি উড়তা পাঞ্জাবের সেই দৃশ্যটা, ফিল্মটা দেখেছেন কিনা আমি জানি না, যে একেবারে সেই পুরস্কার প্রাপ্ত ডিসকাস থ্রোয়ারকে দিয়ে একটা প্যাকেট ওদিক থেকে এদিকে আনা হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেভাবে টুকলি সাপ্লাই হয় প্রায় সেভাবে হচ্ছে। আমি এটা মানছি যে দীর্ঘ খোলা সীমান্ত আছে, বিএসএফকে অনেক পাহারা দিতে হয়, কিন্তু একদিন নয়, দিনের পর দিন এই কাজটা যোগসাজশ ছাড়া সম্ভব? আমি বলছি গরু পাচারের ক্ষেত্রেও কিন্তু দেখুন, হয় আমায় মেনে নিতে হবে যে বিএসএফ অদক্ষ ফোর্স, যেটা আমরা বিশ্বাস করি না, আর নয় তো মানতে হবে যে কোথাও গাফিলতি শুধু নয়, যোগসাজশও আছে। প্রথমে আমি বলে নিই যে সীমান্তে ওপার থেকে এপারে কিংবা এপার থেকে ওপারে যদি কোনো অপরাধ সংগঠিত হয় কিংবা অপরাধ হয়, সেখানে বিএসএফ তার দায়িত্ব এড়াতে পারে না। সে জাল টাকাই হোক, গরু স্মাগলিং হোক, ড্রাগ স্মাগলিং হোক, ওয়েপন স্মাগলিং হোক, কিংবা এনি ইনফিল্ট্রেটার্স এন্টারিং ইনটু মাই কান্ট্রি টু ওয়েজ এ ওয়ার এগেনস্ট দ্য সভরেন্টি, সেই জায়গায় বিএসএফ। তুমি যে কথাটা বললে সেটাও আমরা উপেক্ষা করতে পারি না, যে এই 4151 কিলোমিটার বর্ডার, যার মধ্যে 1100 কিলোমিটার রিভারাইন বর্ডার, সেইখানটায় হিউম্যানলি পসিবল নয় যে তোমার এভরি ইঞ্চ অফ দি বর্ডার গার্ড করা, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস বোধহয় আমরা ওভারলুক করছি, যে 150 গজের আগে কিন্তু আমাদের অনেকটা জমি রয়েছে যেখানে গ্রাম, এখনো 300-র উপরে গ্রাম রয়েছে যারা শিফট করেনি পেছনে, তাদের রিলোকেট করার বলা হয়েছিল, দে হ্যাভ নট এগ্রিড টু কাম ব্যাক। এখন সেই জায়গাগুলো কিন্তু 5টা কি 6টা পরে যখন গেটটা লক করে দেওয়া যায়, ওটা অলমোস্ট তারা বাংলাদেশের ইয়েতে থাকে। সেই জায়গাটায় আমার মনে হয় যেটা দরকার, যে সার্ভিলেন্সটাকে অনেক বেশি, আরও বেশি ওই এরিয়াগুলোতে, দে ডিমান্ড ইট অ্যান্ড ডিজার্ভ ইট, যদি আমরা এইগুলোকে বিয়ে করতে চাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বিএসএফের তরফ থেকে একজন ভেরি সিনিয়র অফিসারকে পোস্টেড করা হয়েছে এই ইয়েতে, কালিয়াচকে, যে রাজশাহী যেখান থেকে আসে আর কি, বাংলাদেশ থেকে, তার ইয়েতে। এবং যেটা আমার খবর, এবং তোমাদের মিডিয়ার মাধ্যমে আমার কাছে এসেছিল একটা আমার ইন্টারভিউ নিতে, তাতে ওরাই একদিকে হচ্ছে নবাবগঞ্জ, অন্যদিকে কালিয়াচক, এই দুটো নবাবগঞ্জ। হ্যাঁ, আমি বলছি যে এইটাকে যদি আটকানো যায় না, এইটাকে আমরা কিন্তু তাহলে কিন্তু আমরা মনে হচ্ছে ওয়ান আইডিয়া, আমি বলছি এই তো আজকের নয়, মানে 10 বছর 20 বছর আগেও এই একই সমস্যা ছিল। একচক্ষু হীন হয়ে যাব। কারণ একটা জিনিস মনে করাই, আমরা অনেকেই তো জানি না যে আইএসআই 1947-এই কিন্তু শুরু হয়েছিল তাদের, মানে তাদের এস্টাবলিশিং 1947, মাচ লেটারে র অ্যান্ড আইবি তারা শুরু করেছিল। এবং সেই সময় আইএসআইয়ের যে একটা স্ট্রং উইং, যেটাকে বাংলাদেশে রাখা হয়েছিল, দে স্টিল কন্টিনিউ টু রিমেন দেয়ার। যাই হোক, কেননা সমিত, আমি বুঝলাম, আমি বলছি যে এখানে নোট পাল্টে যায়, কিন্তু এই যে ছবিটা পাচারের, না না, আমি বলছি সেটা এটা পাল্টাচ্ছে না। না না, এটা নিশ্চয়ই, এটাকে আমার যেটা মনে হয়, তুমি বারবার বলছো, আমার মনে হয় যারা পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, দে ক্যান নট অ্যাবজর্ব টোটালি। রিজন বিইং দ্য বিএসএফ হ্যাজ গট এ লিমিটেড এরিয়া ফর সার্ভেলেন্স অর গার্ডিং, যার বাইরে বিএসএফ এর হাতে কোনো অথরিটি নেই, কোনো পাওয়ার নেই। সেই জায়গাটায় এখানে ডিআরআই এর একটা ডেফিনিট রোল রয়েছে, আরবিআই এর একটা ডেফিনিট রোল রয়েছে, এবং এই যে ইন্টেলিজেন্স, যেটা অনলি এফআইসিএন এর জন্য থাকা উচিত, এ সেগমেন্ট, এ ডেডিকেটেড উইং অফ দ্য ইন্টেলিজেন্স, যারা এফআইসিএন কে খালি এফআইসিএন, কোনো সন্দেহ নেই, প্রশ্ন আছে। আমি বলছি যে আমি বলছি যে স্পেশাল অফিস এনআইএ মালদাতে করলো, আমরা সবাই জানি, খুব বড় করে দেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হলো, ফলটা কি হচ্ছে? কিছু হচ্ছে না। কারণটা হচ্ছে, আমি তোমায় বলিনি, আনটিল অ্যান্ড আনলেস আমরা এই যে বর্ডার, যেটা খুব রাইটলি তুমি পয়েন্ট আউট করলে, যে আমাদের বর্ডার পপুলেশনে দ্য এন্টায়ার, যে গভর্নমেন্টে আসুন কেন, দে হ্যাভ আটারলি অ্যান্ড মিজারেবলি ফেইলড টু জেনারেট এমপ্লয়মেন্ট। যার ফলে কি হচ্ছে, they are living on the petty crimes or the non-violent crimes. আগে কি হতো, ডাকাতি হতো, সেই ডাকাতির জায়গায় হলো গরু স্মাগলিং, এবং তারপরে এই যে এফআইসিএন, যে জিনিসটা তুমি তো 7 মিনিট তুমি বলছো যে 7 মাস পরে, অ্যাবসলিউটলি নট। এই জাল নোট তোমার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের অরিজিনাল নোট আসার আগেই জাল নোট বাজারে এসে গেছে। অ্যাবসলিউটলি, আপনার মনে আছে কাশ্মীরে যে জঙ্গিকে ধরা হলো, তার সঙ্গে তো সম্পূর্ণ ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে মাওবাদী দমন। আমরা যদি দেখি আজকে মাওবাদী কোথায় কোথায় সবচেয়ে বেশি, ঝাড়খণ্ড, ঠিক, কাদের ওখানে গভর্নমেন্ট, বিহার কাদের গভর্নমেন্ট, মহারাষ্ট্র কাদের গভর্নমেন্ট, তুমি দেখে নাও। সুতরাং ডু ইউ সে দ্যাট এই যে যদি ইফ উই কনসিডার মিস্টার মোদি স্টেটমেন্ট ইজ কারেক্ট, যে মাওবাদী দমনে এটা বিহারে তো নন বিজেপি, না না, বাট আমি বলছি, তারপরে কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ নন বিজেপি গভর্নমেন্ট, কাশ্মীর,
সেখানে কিন্তু বিজেপি ইজ আ পার্টনার। সুতরাং আমি কি বুঝবো যে সেখানটা কোনো সফট পেডলিং হচ্ছে, যে বিকজ অফ দ্য নট অনলি FICN, ইফ FICN ইজ ফান্ডিং দ্য টেরর অর দ্য টেররিস্ট। ফাইন, আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো কিভাবে বাংলাদেশ থেকে এই নোট মালদা হয়ে ঢুকছে আমাদের এই রাজ্যে। বাংলাদেশ থেকে মালদা হয়ে ঢুকছে, তারপর গোটা দেশে ছড়িয়ে পড়ছে জাল নোট। নোট বাতিলের পরও বন্ধ করা যায়নি ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করার এই ষড়যন্ত্র। ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা স্থল সীমান্ত, কাঁটা তারের বেড়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জাল নোট পাচারকারীদের চারণভূমি। গোয়েন্দা সূত্রে দাবি, মালদার কালিয়াচক ও বৈষ্ণবনগরের সীমান্ত এলাকায় পাচারকারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। সীমান্ত পেরিয়ে যত পরিমাণ জাল নোট এদেশে ঢোকে তার 80% ঢোকে মালদার সীমান্তবর্তী এলাকা দিয়ে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী মালদার বৈষ্ণবনগর এবং কালিয়াচক থানা এলাকায় বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং সেই সব এলাকাতেই রমরমিয়ে চলে জাল নোটের কারবার। কাঁটাতারের বেড়ার দুদিকে এমন অনেক জায়গা আছে যেখানে দুপাশের গ্রামগুলির অবস্থান একেবারে সীমান্ত লাগোয়া। গোয়েন্দা সূত্রে দাবি, জাল নোটের প্যাকেট নিয়ে বাংলাদেশের সেই সব গ্রামেই ঢুকে পড়ে জাল নোটের এজেন্টরা। তার আগে অবশ্য এদিকে লোকের সঙ্গে তাদের সব কথা হয়ে যায়। আর যেমন পরিকল্পনা তেমন কাজ। জাল নোট পাচারের জন্য বেছে নেওয়া হয় নির্জন দুপুর কিংবা রাত। সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের প্রহরার ফাঁককে কাজে লাগিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ওপার থেকে লক্ষ লক্ষ টাকার জাল নোট ছুড়ে দেওয়া হয় এপারে। তারপর এজেন্ট মারফত তা চলে যায় মূল কারবারিদের হাতে। বিনিময়ে এপারের এজেন্টরা পাচ্ছেন মোটা কমিশন, পাচার করা জাল নোটের প্রায় 50%। আর এভাবেই জাল নোটের জালে বন্দী হয়ে যাচ্ছে গোটা দেশ। সারা দেশের মধ্যে জাল নোটের কেনাবেচা এবং পাচারে কার্যত হাব হিসাবে পরিচিত বৈষ্ণবনগর এবং কালিয়াচক, এই দুই থানা এলাকায় বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষের অধিকাংশেরই জীবন এবং জীবিকা এই জাল নোটের কারবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়েছে। চলতি মাসে আদালতে পেশ করা চার্জশিটে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, মালদা থেকে ধৃত হাবিবুর রহমান এবং ফকিরুল শেখ স্বীকার করেছে, বাংলাদেশের দিক থেকে ডাকু শেখ নামে একজন 3,90,000 টাকার জাল নোট ভর্তি প্যাকেট কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ছুড়ে দিয়েছিল। সীমান্তের এপারে তারা সেটা সংগ্রহ করে। উদ্দেশ্য ছিল অন্যত্র পাচার করা, কিন্তু তার আগেই মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে যায় জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নতুন 2,000 টাকার জাল নোট সহ হাতে নাতে ধরা পড়ে দুই পাচারকারী। তবে সতর্ক রয়েছে বিএসএফও। জাল নোট পাচারকারীদের কৌশলের মোকাবিলায় কাঁটাতারের বেড়ার পাশেই তৈরি হচ্ছে কম্পোজিট বর্ডার আউটপোস্ট। কালিয়াচক এবং বৈষ্ণবনগরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের বেড়াও জাল নোটের কারবারিদের পর্যুদস্ত করতে সক্ষম হয়নি। তাই এবার কালিয়াচক বৈষ্ণবনগরের এই সীমান্ত লাগোয়া কাঁটাতারের বেড়ার পরিবর্তে সীমান্ত বরাবর কার্যত পাঁচিল তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রেই সীমান্তরক্ষী বাহিনীর এই তৎপরতার সুফলও মিলেছে। বেড়া টপকে এপারে জাল নোটের প্যাকেট পড়া মাত্রই তা নজরে পড়ে যাচ্ছে জওয়ানদের। কিন্তু তা সত্ত্বেও জাল নোটের ব্যবসা তো চলছেই। কেন তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ কি এর দায় এড়াতে পারে? আবার জাল নোট যেভাবে মালদা হয়ে ছড়িয়ে পড়ছে, তার জন্য কি রাজ্য সরকারের অধীনস্থ পুলিশও নিজেদের দায় এড়াতে পারে? এই প্রশ্নগুলি যেমন দীর্ঘদিন ধরে চলে আসছে, তেমনি এটাও সত্যি যে অর্থনীতিরও ক্ষতি হয়েই চলেছে। কেন রোখা যাচ্ছে না জাল নোটের কারবারিদের? ওয়াকিবহাল মহলের মতে জাতীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, রাজ্য পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর যৌথ সমন্বয়ে লাগাতার অভিযানই একমাত্র আঘাত হানতে পারে এই জাল নোটের কারবারিদের শিকড়ে। মালদার কালিয়াচক থেকে ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। গদাবাবু, একটা জিনিস তার রাজনৈতিক ব্যাখ্যা কেউ করতে পারেন, বিমুদ্রাকরণ করে এই সমস্যার ওপর সমাধান পাওয়া যাচ্ছে না। মানে আমি বলছি, আপনার মনে থাকবে যে কাশ্মীরে 2 সপ্তাহের মধ্যে জঙ্গি, তখন কিন্তু 2000 টাকার নোটটা কিরকম দেখতে ভারতবাসী জানে না, অধিকাংশ ভারতবাসী জানে না, সেখানে তার কাছে 2000 টাকার জাল নোট পাওয়া গেল। আমি বলছি যে কোথাও একটা, মানে এই তো অনেকে বলছেন 3 মাস অন্তর তাহলে প্রতি বছর 4 বার করে বিমুদ্রাকরণ করতে হয়, সমাধানটা কোথায়? দেখুন, এটা হচ্ছে স্টেট স্পন্সর ক্রাইম, সবসময় মনে রাখবেন। যে প্রথমে যখন শুরুয়াত হয়েছিল তখন পাকিস্তানে 4টে প্রেস ছিল, আমরা জানি, এবং আফতাব ভাট্টি মানে ডি কোম্পানি যে ঠিকাদার যাকে বলেন, যে এখন দুবাই আছে, হি ইজ দেয়ার। এখন হচ্ছে ইকবাল খানা, একদম করাচিতে বসে আছে ইকবাল খানা, যেটা করছে। এবং এই যে নোটটা 2000 টাকা যে এটা হচ্ছে, এটা নতুন প্রেস তৈরি হয়েছে একটা, যে প্রেসটার নাম হচ্ছে আপনারা জানেন কেন জানেন না, যে লয়ালি বলে জায়গা আছে, লয়ালি এক্সপ্রেস বলে জায়গা আছে করাচি, যেখান থেকে 2000 টাকার নোটটা, এ সব জানি আমরা, উই নো ইট। কিন্তু কথা হচ্ছে স্টেট স্পন্সর্ড। এটা পাকিস্তান এটাকে ISI এটাকে ব্যাক করে দিচ্ছে, দুবাইয়ে আসছে, দুবাই থেকে এটা আসছে ঢাকায়,
ঢাকায় যেটা আসে, এরা আসে ঢাকা ধরেছে এনআইএ এবং দেখবেন ডিসেম্বর মাসেই একটা বড় কনসাইনমেন্ট ঢাকায় ধরেছে, আপনারা জানেন কি জানেন না। এবং ঢাকার যে ডি কোম্পানির লোক 7 জন লোককে অ্যারেস্ট করেছে। আমি সব বুঝলাম, আমি বলছি এইখানে এরপরে এখানে আটকাতে পারছি না, এইখানে এরপরে এরা গোডাউন যেটা তৈরি করছে শিবগঞ্জ, যে জায়গাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এরিয়া, শিবগঞ্জ এরা 3টে ইজ নোন টু এভরিবডি। কিন্তু শিবগঞ্জ থেকে যখন এরা কালিয়াচক বা আপনার এই বৈষ্ণবনগর এরিয়াতে এসে যাচ্ছে, যে এই যে জায়গাটা এসে গেল, এসে যাওয়াটা একটা জিনিস, এবং এইখান থেকে চলে যাচ্ছে রাজস্থান, চলে যাচ্ছে পাঞ্জাব, চলে যাচ্ছে ইউপি, এই যে যাচ্ছে, এটা কিন্তু এই যাওয়াটা এটা তো বন্ধ করতে পারছে না। আমি ধরলাম ঠিক আছে বর্ডার চলে এলো এখানে, আমি একটা আমার একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে রয়ের কাছে এত ইনপুট, ইন্টেলিজেন্সের কাছে এত ইনপুট, কিন্তু আউটপুট নেই তো। মানে আউটপুটটা এখানেই মুশকিল। আমি প্রথম বক্তার সঙ্গে সম্পূর্ণ একমত যে এ তো প্রতি বছরের ছবি। আপনি 11-র আর্কাইভ আমি দেখাতে পারি, 12, 13, 14 প্রতি বছর কোটি কোটি টাকা ধরা পড়ছে, কোটি কোটি টাকা চলে আসছে। শুধু এই দশক নয়, দশকের পর দশক ধরে চলছে, কেন কন্ট্রোল পাওয়া যাবে না? পার্থক্য আছে, এই যে বছর বছর বলছো, মাঝখানে প্রধানমন্ত্রী উক্তি ছিল না, প্রধানমন্ত্রী কি জানতেন না যেগুলো ওনারা বলছেন যে সলিউশন আসছে বারবার, যে এই ঘটনা ঘটেছে, যে তিস্তা প্রকল্প এবং এখনো কেন গদাধর বাবু যেরকম বলছে যে প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাহায্য করছেন, সেই জন্যই কনসাইনমেন্ট ধরা পড়েছেন। কি বাংলাদেশে কি যা টাকা আসছে একবার বললেন না, কেন কেন ছবি পাঠাচ্ছেন? আমি বলি রাহুল ভাই আমার বলছে অলরেডি, উনি ভালো বলবেন যে এই যে বড় কনসাইনমেন্ট যেটা বাংলাদেশে ধরা হয়েছে, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট যদি হেল্প না করতে নাইকে তাহলে ধরতে পারত। ঠিক আছে, বাংলাদেশ না চেষ্টা হচ্ছে এক। দ্বিতীয় কথা, আজকে কিছুদিন আগে আপনাদের চ্যানেলে দেখিয়েছে যে কাশ্মীরে হানা দেওয়া হয়েছে কিছু মানুষের বাড়িতে, যারা এই টেরোরিস্টদেরকে স্পন্সর করত, পয়সা দিয়ে সমস্ত কিছু দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে মুশকিল হচ্ছে যতক্ষণ না সামাজিক অবস্থা, এই যে বলছেন না কালিয়াচক, আমি মালদার লোক, আমি কালিয়াচকের বর্ডার জানি, আমি যেটা বললাম না সামাজিক অবস্থা এটা কিরকম জানেন, যতদিন দারিদ্র থাকবে, দারিদ্র থাকবে বলে নয়, দারিদ্র থাকবে বলে নয়, তারপরে এখন এলো কোত্থেকে না দারিদ্রতা যেমন একটা বিষয়, তার থেকেও বড় বিষয় হচ্ছে আজকে ওখানে যে ঘটনাটা ঘটছে, আজকে ওখানটায় বর্ডার, আমি ধরে নিলাম বর্ডার ফেল করছে, কিন্তু বর্ডার ফেল করছে, আমি ধরে নিলাম ফেল করছে, কেন কার দায়বদ্ধতা সেটা? ঠিক আছে, কেন্দ্র সরকার তো আরো কেন ফেল করছে? আমার নোটের সিকিউরিটি মেজারগুলো কি হলো? এত স্টেট পুলিশ কেন করবে? কিভাবে না করবে? কেন স্টেট পুলিশ করবে? তারা কি হাত গুটিয়ে বসে আছে? বিএসএফ এর কাছে সোর্স বিএসএফ আমরা বাধ্য করছে। নিঃসন্দেহে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সত্যটা একই রকম থাকছে, যে ছবিটা পাল্টাচ্ছে না। আবার জাল নোট এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জাল নোট, নিঃসন্দেহে উদ্বেগজনক। কালো টাকা নিয়ে এই যে চাপানুতর আমার পাশেই চলছে, দ্রুত একবার কালো টাকা নিয়ে প্রশ্নগুলো দেখুন। गरीब चैन की नींद सो रहा है और अमीर नींद की गोलियां खरीदने के लिए बाजार में चक्कर काट रहा है। নোট বাতিলের 5 দিনের মাথায় এমনটাই দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই নোট বাতিলের পর প্রায় 7 মাস কাটতে চলল, কিন্তু দুটি প্রশ্নের উত্তর এখনো পায়নি সাধারণ মানুষ। তা হলো, বাতিল নোটের কত পরিমাণ অংশ ব্যাংকে ফিরে এসেছে, আর সেই নোটে কতটা কালো ধন। বিরোধী থেকে অর্থনীতিবিদদের একাংশ প্রত্যেকে এখনো মোদী সরকারের কাছে এই প্রশ্নই করে চলেছে। They disclose the truth. The truth is all the cash has come back. And they say we are still counting. How long can you count? You go to Tirupati, there are volunteer hundi counters. I think if you had got hold of them, they would have counted by now. নতুন করে জাল নোট ছাপানোটা তো আমি বন্ধ করতে পারছি না ডিমনিটাইজেশন করে। এই যে দাবিটা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বা সরকারের তরফ থেকে, এটা সম্পূর্ণ একটা অলিক দাবি, এবং যা হওয়ার তাই হয়েছে। যত নোট বাতিল হয়েছিল প্রায় তত নোটই ব্যাংকিং সিস্টেমে ফিরে এসছে। তাহলে কালো টাকা কোথায়? কালো টাকার হিসেব নিয়ে অবশ্য নিজেদের সপক্ষে পাল্টা যুক্তি খাড়া করেছে পদ্ম শিবির। কালো টাকা কত উদ্ধার হয়েছে সেটা তো যথাসময়ে পাওয়া যাবে, 3 মাস 4 মাস সময় লাগতে পারে। কিন্তু সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ ঘটনা কেন্দ্র সরকার জানিয়েছে, সেটা হচ্ছে বেনামি প্রপার্টি। এই কলকাতা শহরে ভারতবর্ষের মধ্যে হায়েস্ট 600 কোটি টাকারও বেশি বেনামি প্রপার্টি পাওয়া গেছে, অধিকাংশই রাজনৈতিক দলের নেতাদের। কিন্তু পাল্টা বিজেপিকে খোঁচা দিচ্ছে বিরোধীরা।
নোটবন্দিতে উনি যা বলেছিলেন, উন্নতি তো দূরের কথা, জিডিপি পড়েছে। নোটবন্দির পর উনি বলেছিলেন যে কালো টাকা উদ্ধার করা হবে। আজ পর্যন্ত কেউ জানে না কত কালো টাকা উদ্ধার হয়েছে। চমকের রাজনীতি, তা দিয়ে অর্থনীতি চাঙ্গা করা যাবে না। সাধারণ মানুষ তাদের দুর্ভোগ আছে, সেই দুর্ভোগে তিনি ঠেলে দিচ্ছেন। যে খ্যাতনামা অর্থনীতিবিদরা নোট বাতিলের সমালোচনা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মনমোহন সিংহ এবং অমর্ত্য সেন। একজন অক্সফোর্ডের পড়ুয়া ছিলেন, আরেকজন হার্ভার্ডের। কেন করলো লোকটা? ভালো কারণটা কি? এটা যদি ভালো কারণ না হয় তাহলে ভালো কারণ অন্য কি হতে পারে? এটা সম্ভব যে কোনো ভালো কারণ নেই। লোকে সব কিছুই যে ভেবেচিন্তে করে এরকম তো মনে করার কারণ নেই। এবং ভেবেচিন্তে যেটা করলেন সেটা অর্থনীতির দিক দিয়ে হলো না, রাজনৈতিক দিয়ে হলো, সেটাও বোঝা খুব সহজ না হতে পারে। নোট বাতিলের ঠিক পরই জিডিপির যে পরিসংখ্যান বেরিয়েছিল তাতে উৎসাহিত না হয়ে নাম না করে এই অক্সফোর্ড হার্ভার্ড নিয়েই মনমোহন এবং অমর্ত্য সেনকে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। बड़े बड़े विद्वान, कोई हार्वर्ड के, कोई ऑक्सफोर्ड के, कोई कह रहा था 2% जीडीपी कम हो जाएगा, कोई कहता था 4% जीडीपी कम हो जाएगा। भाइयों बहनों, देश ने देख लिया हार्डवेयर वालों की सोच क्या होती है, हार्ड वर्क वालों की सोच क्या होती है। নরেন্দ্র মোদীর এই রাগের কারণ ছিল মনমোহন সিংহের এই আশঙ্কা যে নোট বাতিলের ফলে দেশের জিডিপি প্রায় 2% কমে যাবে। জিডিপি অফ দ্য কান্ট্রি ক্যান ডিক্লাইন বাই অ্যাবাউট 2 percentage point as a result of what has been done. আদতে দেখা গেল 2016-17 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির হার কমে হয়েছে 6.1%। 2015-16 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে যা ছিল 7.9%। অর্থাৎ মনমোহনের আশঙ্কা কার্যত সত্যি প্রমাণিত করে জিডিপি কমল প্রায় 2%। যদিও মোদী সরকার এই দাবি মানতে নারাজ। তাদের দাবি ভারতীয় অর্থনীতি এখন দৌড়চ্ছে। রাজর্ষি দত্তগুপ্ত ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।